সেখানে এক একজনের একটা দৃষ্টিভঙ্গি থাকতে হবে। কেবল লোকে ব্যবহার করে এই অমুক সালে এখানে গেছিল, অমুক সালে ওখানে গেছিল বলাটা অ্যাবসলিউটলি নিষ্প্রয়োজন। যখন ভাষাটা ব্যবহার করবে, প্লিজ রিমেম্বার ওয়ান থিং, রিল্যাক্স উইথ দ্য ল্যাঙ্গুয়েজ। তুমি সেই ভাষাটাই ব্যবহার করবে যে তোমার ব্রততীর বলা খুব ভালো লাগতে পারে, তোমার 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 যে কোনো অন্য একটা মানুষের বলা ভালো লাগতে পারে, কিন্তু তোমাকে সেই বাচন ভঙ্গি, সেই ভাষাটা সিলেক্ট করতে হবে which is appropriate to you। হ্যাঁ, অন্যের বলাটা আমার ভালো লাগলেও আমি সেটাকে কপি করতে পারি না। আর আমাদের সবার জন্য পাবলিক স্পিকিং এর একটা মহামন্ত্র হলো যে along with speaking learn to listen। শুনতে হবে, শুনতে হবে, শুনতে হবে। আগের লোকটা কি বললো, পরের লোকটা কি বলতে পারে, এটা নিয়ে আগে কি বলা হয়েছে, আমরা যদি না শুনি, then that is called intellectual fascism। যে আমার কোনো কেয়ার নেই, আমি একা বলতে এসছি, এখানে আমি শুনবো, তোমরা কি বলছো, ওয়েস্ট অফ টাইম। সো ইট ইজ আ ভেরি ইন্ডিভিজুয়াল এক্সারসাইজ। তোমাদের সবার মধ্যে ইউ আর a library of talent and each one of us are different। তো সেই ইন্ডিভিজুয়ালিটি, সেই কোয়ালিটি গুলো যেন আমাদের প্রকাশ পায়। আমি শর্টে তোমাদের একটা এটাকে আমাদের ল্যাপটপের আপনি আছেন, জাস্ট এটা প্লে করুন তো। এই যে একটা দুটো স্পিচ আমি জাস্ট 1 মিনিট শোনাচ্ছি। উইনস্টন চার্চিল 1940 সালে পার্লামেন্ট থেকে with growing confidence and going straight in the air, we shall defend our island whatever the cost may be. We shall fight on the beaches, we shall fight on the landing grounds, we shall fight in the fields and in the streets. এই স্পিচটার মাহাত্ম্য কি? সারা ইংল্যান্ড 1940 সালে ডিসাইড করে নিয়েছে যে ইংল্যান্ড হিটলারের সঙ্গে আপোষ করবে। প্রধানমন্ত্রী চেম্বারলিন গিয়ে এগ্রিমেন্ট করে এসছেন, চেম্বারলিন প্যাক্ট ইজ অলমোস্ট সাইন্ড। এই একটা লোক উঠে দাঁড়িয়ে বলছে পার্লামেন্টে যে না, উই আর গোয়িং টু ফাইট দ্য নাজিস। তো এই যে প্যাশন, এই যে ফার্ভার, চার্চিলের বলার মধ্যে, লেখার মধ্যে একটা সাংঘাতিক গুণ ছিল যে চার্চিল ওয়াজ এ গ্রেট রাইটার। এই যে ওর যে স্পিচগুলো, we shall fight them on the beaches, we shall fight them on the land, ওর পাশে দেখবে চেম্বারলিনকে দেখাচ্ছে ক্যাবলার মতো বসে আছে, বিকজ হি ক্যানট স্পিক। রাইট। হ্যাঁ, Hitler is also a good orator. Hitler huge orator, Hitler used the radio। আমাদের এখনো কেউ একটা রেডিও ইউজ করছে, তার নাম বলছি না, কিন্তু হিটলার তখন মান কি বাত বলতো না, অন্য তো এখনো রেডিও ইজ বিং ইউজড, রাইট। হিটলার ওয়াজ নেক্সট। এইবার একটা দেখো যে হাউ দ্য স্টাইল অফ স্পিকিং। হ্যাঁ, দিস ইজ চার্চিল তখন একজন লিবারেল ডেমোক্র্যাট, ফ্রাস্ট্রেটেড। Shall fight with আমাদের ওয়ান অফ দ্য গ্রেটেস্ট, আমাদের স্কুলের কথা হলো, আমার থেকে 3 বছরের সিনিয়র শশী থারুর ফ্রম আওয়ার স্কুল। শশীর যে এলিগেন্স কথার মধ্যে, ওর পড়াশুনো এলিগেন্সটাকে জাস্ট 10 সেকেন্ড শোনো, যে ও একটা এডুকেশন সম্বন্ধে ডেটা দিচ্ছে। এবার তুমি যদি ব্যবহার করে বলতে শুরু করি আমাদের এতগুলো স্কুল ছিল, কলেজ ছিল, এতগুলো লিটারেসি রেট ছিল, লোকে বলবে ওহ এই আহমকটা আবার এসছে 11টার সময় আমাদের বোর করছে। বাট লিসেন টু, এটাকে প্লে করো, এটা জাস্ট 1 মিনিট। হাউ আ piercing data can be given. Listen to it. Straight to the gun and the bullet. So education in our country is not just a social or economic issue, it's even a national security issue. We've got to equip our people to take advantage of what the 21st century offers them. Now this is the story in a nutshell. 4 E's. Expansion was our first priority in education. Why?
Because the British, and I won't even ask if any of you here, left us in 1947 with a 16% literacy rate. Okay, there were only 400,000, 4 lakh students in the entire country in higher education. We had 26 universities, fewer than 700 colleges. So obviously expansion was essential. We've gone right from that 16% to 74% literacy today. We've gone from 26 universities to 650 universities. We've gone from those 400,000 students, 4 lakh students, to 20 million students in higher education today. And we have Pray to the Gull and the Bullet. কি সুন্দর করে ডেটাটা দেখ, হ্যাঁ? পরবর্তীকালে যারা পড়েছো শশী থারুরের এজ অফ ডার্কনেস, ওর সঙ্গে আমার রিভিউ করার সৌভাগ্য হয়েছিল। সো দিস ইজ অ্যান এক্সাম্পল যে এ মানুষটা কিন্তু ইনফরমেশনটা পুরো আত্মস্থ করেছে, গিলে খেয়েছে। ও কি বলছে যে 1946 এতগুলো 19% লিটারেসি, 74% লিটারেসি, 2 লক্ষ স্টুডেন্ট থেকে আজকে আমরা 2 কোটি স্টুডেন্ট, এত ইউনিভার্সিটিতে আমরা এখানে। তো আমার মধ্যে কেউ যদি রাত্রিরে একটা সেই চোদা দেখে মুখস্থ করার মতো গিয়ে বলতো, লোকে বিরক্ত হয়ে যায়। And when this is the way of presenting, because he is sincere, he has realized it. Next একটা যার মানুষের মধ্যে one of the greatest contemporary বাংলা ওরেশন, যাকে আমরা এখন সাবান জল দিয়ে ধুয়ে মুছে ফেলার চেষ্টা করছি বাংলার জীবন থেকে, মুজিবুর রহমান। জাস্ট একটা মিনিট প্লে করো ওটাকে, একটু ফরওয়ার্ডের একটু আগে নিয়ে যাও, হ্যাঁ একটু আগে নিয়ে যাও, আরেকটু আগে চলো, আরেকটু আগে, আরেকটু এগিয়ে যাও, ফরওয়ার্ড। তো মুজিবুর রহমান যখন বলতেন, মুজিবুর রহমানের মধ্যে কিন্তু খুব একটা লিটারারি কম্পোজিশন ছিল। উনি সময় করে রবীন্দ্রনাথকে টেনে আনতেন। And Mujibur Rahman is just raw energy and raw amplitude and passion. মানুষটার চোখের সামনে একটা এজেন্ডা আছে, আমাকে এখানে যেতে হবে। ও অত ভাষা শব্দ এগুলো বলছে না। So, বাংলা ভাষাকে একটা ডাইনামাইটের মতো ব্যবহার করে তার বলা, তার প্রেজেন্টেশন, he is absolutely obviously the greatest speech by any living Bengali is September 1893. একটু শোনা প্রথম থেকে, ইউটিউবে 4-5টা ভার্সন আছে। স্বামীজির কোনো রেকর্ডেড ভয়েস কারো কাছে নেই। বলা হয়েছিল যে মাইসোরে থাকতে Distinguished delegates to the World Parliament of Religions, ladies and gentlemen, welcome to the afternoon session of the opening day today, the 11th of September, 1893. We now introduce you to Swami Vivekananda from India and request him to address us. Swami Vivekananda. Sisters and brothers of America. এটা স্বামীজির গলা নয়, হ্যাঁ, আত্মবিস্মৃত বাঙালি। 1902 সালে মারা গেছেন যে মানুষটা, তার কোনো ভয়েস রাখতে পারেনি। এখনো নাকি বলা হয়, আই এম নট শিওর, যে মাইসোরে তার একটা ভয়েস স্যাম্পল, যেটা ওই গ্রাফাইট রেকর্ডার বলে, গ্রাফাইট রেকর্ডারে হয়তো একটা ভয়েস স্যাম্পল আছে। দুর্মুখেরা বলে যে তাদের বংশধররা নাকি এখনো তার মধ্যে বসে আছে, কোনদিন সেটা বাজারে ছাড়বে বলে আর কি। বাট অবভিয়াসলি দিস ইজ নট হিজ ভয়েস, বাট দিস ইজ হিজ স্পিচ। এবং এই মানুষটা যখন বসে আছে, নাও রিমেম্বার অ্যাবাউট হিজ কন্টেন্ট, সে ব্রাদার অ্যান্ড সিস্টার বলে 468টা শব্দ বলে গেল, মেইনলি কনসার্নিং উইথ হিন্দুইজম। এবার ওর ডান দিকে কে বসে আছে, এই ডান দিকে এই লোকটাকে, মানুষটাকে ইচ্ছে করে পাশে বসিয়েছিল, তার নাম হচ্ছে অনাগারিক ধর্মপাল।
4টে লেকচার দিয়েছিল শিকাগোতে, তার মধ্যে 2 lectures were on Buddhism, not on Hinduism. এবং এই অনাগরিক ধর্মপাল যে তখন শ্রীলঙ্কায় যে তখন বুদ্ধিজমকে রিভাইভ করতে চাইছে, শ্রীলঙ্কা ওয়াজ দেন আন্ডার দ্য গ্রাস্প অফ দ্য ক্রিশ্চিয়ানস। কলেজ স্ট্রিটে যখন মহাবোধি সোসাইটির পাশ দিয়ে হাঁটবে তখন মনে রাখবে যে বিবেকানন্দ অনাগরিক ধর্মপালকে সঙ্গে করে নিয়ে এলেন, এদিকে নিজেকে কে দেখে তার নেই ঠিক, দক্ষিণেশ্বরে ঢুকতে দিচ্ছে না, লোকেরা কায়স্থ ব্রাহ্মণ বলে মুখে থুতু দিচ্ছে, গালাগাল করছে। 2.5 বছর পরে গিয়ে তখন প্রথম তার কমেমোরেশন সভা হয়েছিল, তাকে কে দেখে তার নাই ঠিক, সে সঙ্গে করে একটা বৌদ্ধ ভিক্ষুকে নিয়ে এলো, যার হাত ধরে বুদ্ধিজম গেটস রিভাইভড ইন শ্রীলঙ্কা। তো এই দুজন were the star speakers. Probably যদি পৃথিবীতে কাউকে কখনো বলতে হয় which is the greatest speech ever given in the world, greatest speech ever given in the world, যে স্পিচটা দেওয়ার পরে প্লিজ প্লে করো তাকে, about মাস তিনেকের মধ্যে তাকে গুলি করে মারা হয়েছিল, was Martin Luther King's speech I have a dream. এই I have a dream যখন মার্টিন লুথার কিং বলছেন, happy to join with you today in what will go down in history as the greatest demonstration for freedom in the history of our nation. যারা একটু বলা টলাতে ইন্টারেস্ট রাখো তোমরা সবাই, this speech is available in its original 28th August 1963, বোধহয় দুপুর 12:10 অ্যাটলান্টায় দাঁড়িয়ে মার্টিন লুথার কিং এই স্পিচটা দিয়েছিলেন। আমেরিকার আন্তরাত্মা কেঁপে গেছিল, তার 3 মাসের মধ্যে he was finished, he was fired at point blank range. So this is the way যে আমাদের কথাবার্তা চিন্তা ভাবনা শুধু আমাদের আনন্দ দেবার জন্য নয়, it has contributed to society, it has shaped the world and it will continue to shape the world. আর আরেকজন বিখ্যাত স্পিকারের একটা স্পিচ শোনাই, যা স্পিচটা শুনলে সবাই হয়তো জানবে, জাস্ট 1 লাইন প্লে করো। এটা কে বলছে বলতে পারলে I'll give you a prize. Ladies and gentlemen, today I want to talk about a revolution that's changing our world. এই গলাটা শুনে কি বলতে পারবে কে বলছে? This is your mobile phone speaking. Right? So this is the most popular speaker যারা আমাদের পকেটে পকেটে ঘুরে বেড়াচ্ছে, এবং আমরা যখন কথা বলবো, আমরা যখন চিন্তা ভাবনা করব, আমরা যখন কন্টেন্ট ফ্রেম করব, তখন আজকে যদি মনে করো যে আমার টার্গেটটা কি, আমার গোলটা কি, আমাদের গোল একটাই, ইউ হ্যাভ টু বি বেটার দ্যান দ্য ফোন ইউ আর হোল্ডিং ইন ইউর হ্যান্ড। কারণ ও যা কাণ্ড কারখানা শুরু করেছে এবং আর আগামী কয়েক মাসের মধ্যে শুরু করবে, উই হ্যাভ টু বি বেটার। ন্যাচারাল ইন্টেলিজেন্স হ্যাজ টু ডমিনেট ওভার আর্টিফিশিয়াল ফ্যাকাল্টিজ। আমরা তোমাদের মধ্যে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর অ্যাটেনশন। যদি সময় থাকে, কিছু কোয়েশ্চেন থাকে বলতে পারো। আমি যেটা করতে চাই সেটা হচ্ছে যে আমরা একটা টপিক দিয়েছিলাম, সেই টপিকটা ছিল যে এআই এর ব্যবহারে লাভের থেকে ক্ষতি বেশি হবে। আমি দিদি, আপনি তোমাদের একজনকে আমরা রিকোয়েস্ট করেছিলাম টু স্পিক ফর দ্য মোশন, তাই তো? ফরে কে বলছো প্রথম? হ্যাঁ, দুজন বলবে তো? হুজ ফার্স্ট? তুমি বলো। তুমি ইউ প্লিজ কাম অন দ্য পোডিয়াম অ্যান্ড স্পিক। ইউ উইল গেট অল অফ সে 2.5 minutes. এদের বলা হয়ে গেলে আমরা I will ask 2 to 3 of you, তোমাদের 2 জন কি 3 জনকে জিজ্ঞেস করবো, just give your inputs. Please speak. আমি তৃণাঞ্জনা। আমি আজকে সবার মতের পক্ষে বলবো। আমাদের বিষয়টা হচ্ছে যে
এআই আমাদের সমাজের পক্ষে এখন লাভের থেকে তার ক্ষতি বেশি, সেটার পক্ষেই আমি এখন কথা বলবো। আমরা একটু যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা দেখেছি অষ্টাদশ শতকে যখন শিল্প বিপ্লব হয় তখন যন্ত্রের যুগ শুরু হয়। মানুষ তখন যন্ত্রের কাছে খানিকটা পরাজিত হয়। এতদিন পর্যন্ত মানুষ নিজের শ্রমকে কাজে লাগিয়ে সেই পণ্যের উপর কেবলমাত্র মানুষের অধিকার ছিল। এরপর আজকে আমরা যখন একবিংশ শতাব্দীতে এসেছি, এখন প্রযুক্তির যুগ, এআই এসেছে। এআই মানে ভীষণভাবে আমাদের জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আমরা এআই আমাদের যে এতদিনের যে অধিকারটা ছিল, আমরা পুরোপুরি পণ্যের উপর শ্রমিকের অধিকার না থাকলেও খানিকটা এই অধিকারটুকুটা ছিল যে আমরা এটুকুটা তদারকি বা নজরদারি করতে পারবো, যেখানে আমরা কিভাবে পণ্য উৎপাদন করছি, কিভাবে শ্রম হচ্ছে সেটা আমরা দেখতে পারবো। কিন্তু আজকে এআই আসার পর আমাদের কাছে এই ক্ষমতাটাও হয়তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে এবং যাবে আরও। আজকের দিনে এআই অতটাও হয়তো আপডেটেড নয়, কিন্তু ধীরে ধীরে এআই যত আপডেটেড হতে থাকবে তত আমাদের ক্ষমতাগুলো কিন্তু আরও হারিয়ে যাবে। 1955 সালে জন ম্যাকার্থি প্রথম এআই শব্দটা ইউজ করেন। আমরা দেখেছি বিশেষ করে আমাদের মতন যারা শিল্পী, বাচিক শিল্পী, চিত্রশিল্পী, তাদের কাজ কিভাবে হারানোর মুখে যাচ্ছে। আমরা খানিকটা যদি একটু দেখি, ব্লুমবার্গ ইন্টেলিজেন্সের একটা স্ট্যাটিস্টিক্সের কথা আমি বলছি, যেসব কাজের বারবার পুনরাবৃত্তি হয় বিশেষ করে ব্যাংকের কাজগুলোতে, আর 3 থেকে 5 বছরের মধ্যে ব্যাংকের যে কর্মচারীরা আছেন তারা কর্মহারা হবেন। আর আরও একটা ভিডিও গেমিং সোসাইটি আছে, আমি লিগ অফ লেজেন্ডস এদের কথা বলছি। এখানে যে ভয়েস আর্টিস্টরা কাজ করেন তারা মানে বেশ ফেব্রুয়ারি মাস থেকে, এই বছরেরই ফেব্রুয়ারি মাস থেকে তারা অবরোধ করছেন তাদের যে চুক্তিটা সেটা যাতে পুনর্নবীকরণ করা হয়। কেননা আজকের দিনে এআই দিয়ে আমরা দেখেছি যে এআই পরিচালিত সঞ্চালনা কিভাবে ইউজ করা হচ্ছে দিনের পর দিন। এছাড়া মৃত গায়ক বা বাকশিল্পীদের বিভিন্ন সোশ্যাল সাইটে আমরা দেখেছি যে মৃত গায়কদের গলা দিয়ে সেই একই কণ্ঠে আমরা গান কিংবা কোনো কথা এটা শুনতে পাচ্ছি, বা বহু ক্ষেত্রে বক্তব্যকে কিভাবে বিকৃত করা হচ্ছে এআই দিয়ে সেটা আমরা দেখেছি। হাফ মিনিট। তো সেক্ষেত্রে এইটুকুটাই বলার যে দিনের পর দিন এআই কিভাবে মানুষকে কর্মহারা করছে। আমরা আমেরিকা যুক্তরাষ্ট্রে প্রায় 20% শিক্ষকরা চাকরি হারাচ্ছেন। তো শিল্পী, শিক্ষক এবং ব্যাংকের কর্মচারীদের কথাও বললাম। আমরা দিনের পর দিন এভাবে কাজ হারিয়ে যাব এআই এর বহুল প্রচারের জন্য। এআই হয়তো মানুষকে সেভাবে কর্মহারা করবে না, কিন্তু এআই যতটা আপডেট হবে তার ব্যবহার মানুষকে কর্মহারা করবে। এটুকুই আমার বলার বক্তব্য ছিল। বাহ, থ্যাংক ইউ। নমস্কার, আমি তিয়াশা মুখার্জি। আমি এই মতের বিপক্ষে বলবো। প্রথমেই বলবো যে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে আমরা ধন বন্টনের অসাম্য সৃষ্টির জন্য এআই হচ্ছে মূল কারণ। আমি তাকে স্মরণ করিয়ে দেব, যখন যেখানে ধন বন্টনের বা অন্যান্য বিষয়ের অসাম্য সৃষ্টি হয়েছে তার জন্য কখনোই আমরা কোনো যন্ত্র তথা প্রযুক্তিকে দায়ী করতে পারি না। কারণ এর জন্য মূলত দায়ী হলো ব্যবস্থাপনা বা ম্যানেজমেন্ট। এবং আমি এছাড়াও বলতে চাইবো, এআই এর যে লাভের বিষয়গুলির দিকে যদি আমরা একটু আলোকপাত করি, প্রথমেই আমরা দেখতে পাবো মানুষ এবং এআই এর মধ্যে যে মূল পার্থক্যটি রয়েছে সেটি হলো কাজ করার ক্ষমতা। মানুষ একটানা একই রকম কাজ করলে অনেক সময় সে ক্লান্ত হয়ে পড়ে, তার বিরতির প্রয়োজন হয়। কিন্তু যন্ত্র বা এআই এর কিন্তু তা প্রয়োজন হয় না, সে অনেক কম সময়ে অনেক বেশি কাজ করতে পারে। এছাড়াও শল্য চিকিৎসার ক্ষেত্রে আমরা দেখেছি, বা চিকিৎসা বিজ্ঞানেরও বিভিন্ন উন্নতির ক্ষেত্রে উদ্ভাবনী যে সমস্ত বিজ্ঞানী প্রক্রিয়া সৃষ্টি হচ্ছে বা চিকিৎসা পদ্ধতি সৃষ্টি হচ্ছে, সেগুলো মানুষের পক্ষে করা কিন্তু সম্ভবপর হচ্ছে না। যা সম্ভব হচ্ছে, অবশ্যই সম্ভব হচ্ছে এআই এর সাহায্যে।
এছাড়াও আমি বলবো যে অ্যাসপিরিন জাতীয় ওষুধের যে মাত্রা নির্ধারণ করতে, সঠিক মাত্রা নির্ধারণ করতে সাহায্য করছে এআই। এছাড়াও আমি বলবো কৃষি ক্ষেত্রে যে এরিয়াল ইমেজিংয়ের মাধ্যমে সেই জমির প্রকৃতি বা জমির চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারছি, এবং সেটা জেনে কোন জমিতে কোন ধরনের ফসল চাষ করলে সব থেকে ভালো ফলন হবে সেটা আমরা জানতে পারছি। এর ফলে উৎপাদনশীলতা বাড়াতেও সাহায্য করছে এআই। এছাড়াও আমি বলবো যে বর্তমানে বা সাম্প্রতিককালে ভারতবর্ষ থেকে যে চন্দ্রযান 3কে প্রেরণ করা হয়েছিল, সেই প্রেরিত তথ্য সংগ্রহকারী বস্তুটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা। এছাড়াও আমাদের জানতে হবে যে আমার পূর্ববর্তী বক্তা যেটা বলছিলেন যে আমরা কর্মহারা হয়ে পড়ব। আপনাকে একটু স্মরণ করিয়ে দেব 2020 সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা পরিসংখ্যান হয়েছিল, যে পরিসংখ্যান থেকে আমরা জানতে পেরেছি যে 1,40,00,000 মানুষ যেমন কর্মহারা হয়ে যাবেন, তেমনি 97% নতুন চাকরির দ্বার উন্মোচিত হবে তাদের জন্য। এটি সত্যি একটি আশার দিক। যেমন আমাদের ভিস্তিওয়ালাদের একসময় বিদায় জানাতে হয়েছিল যখন কলের জল আসে, তেমনভাবেই আমরা বিদায় জানিয়েছিলাম যারা গ্যাসের বাতি জ্বালতেন, তাদের বিদায় জানিয়েছিলাম যখন ইলেকট্রিকের আলো এসেছিল। তেমন করে আমাদের নতুনকে সবসময়ের জন্যই গ্রহণ করতে হবে, পুরাতনকে বিদায় জানাতে হবে। এটাই প্রকৃতির নিয়ম। এবং উপনিষদেও রয়েছে চরৈবেতির কথা, যেখানে আমরা সবসময় জানি এগোনোই হলো আসল ধর্ম। তাই আমার মনে হয়েছে যে ডারউইনের সেই মতবাদ, যেখানে আমরা দেখেছি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট অর্থাৎ যোগ্যতমের বিবর্তন, সেখানেও আমরা দেখেছি যে আগামীর বিশ্বে এই প্রযুক্তি নির্ভর বিশ্ব হবে তাদেরই বাসস্থান যারা যোগ্য। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ, ওয়েল স্পোকেন, ভেরি ওয়েল। নমস্কার, আমি অরিন্দম মুখার্জি। আমি সবার পক্ষে বলবো। আমার বিপক্ষীয় বক্তা যে তথ্য উন্মোচন করলেন কৃষিক্ষেত্রে এআই এর ব্যবহার, সে বিষয়ে আমি বলবো এখন বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে 42.3% মানুষ সম্পূর্ণভাবে কৃষি নির্ভর। ডিরেক্টলি ফসল বোনা থেকে ফসল কাটা সম্পূর্ণ তাদের উপর নির্ভর। এআই এর ব্যবহারের ফলে তাদের যে কর্ম থেকে তারা যে সরে যাবে, তাদের যে নতুন কর্মসংস্থান দেওয়া হবে, এই বিষয়ে কিন্তু অনেকটাই সংশয় থেকে যায় আজকের যে বেকারত্বের যে অবস্থা। এবং কৃষিতে এআই এর ব্যবহারের ফলে আমি যেটা বলবো ইকোনমিক্সের পার্সপেক্টিভে, সেটা হচ্ছে প্রোডাকশনের পর যে পরিমাণ উদ্বৃত্তটা আসে, সেই উদ্বৃত্তটার বন্টন যখন এআই এর ব্যবহার ঘটবে, তখন একটা কর্পোরেট নির্ভরতা আসবে, কর্পোরেট ইনকর্পোরেশন হবে। তার ফলে এই যে উদ্বৃত্ত, তার উপর কর্পোরেটরা তো ভাগ বসাবে, এবং এই উদ্বৃত্ত যদি এত ভাগাভাগি হয়ে যায়, পরবর্তীকালে উৎপাদনের জন্য যে পুঁজিতে বিনিয়োগ করা, সেটা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হবে। কেউ সেই ইনভেস্টমেন্টটা করতে চাইবে না, যার ফলে কিন্তু উৎপাদনও ব্যাহত হবে। এবং আমরা দেখতে পাচ্ছি কৃষিতে উচ্চ ফলনশীল বীজের ব্যবহারের জন্য এআই এর ব্যবহার করা হচ্ছে, কোনটা উচ্চ ফলনশীল কোনটা নয়। কিন্তু আমরা মানুষ, আমরা জানি না হয়তো এই ফসলটা হয়তো নিম্ন ফলনশীল বা এই উদ্ভিদটা হয়তো নিম্ন ফলনশীল, তার কোন গুণাগুণ লুকিয়ে আছে। জীব বৈচিত্র্য কিন্তু অনেকভাবেই ক্ষতিগ্রস্ত হবে। এবার বলবো শিক্ষার ক্ষেত্রে এর কি কুপ্রভাব পড়তে পারে। আমরা ছাত্ররা এখন খুবই বই বিমুখ হয়ে যাচ্ছি। কেন? কারণ সেমিস্টার সিস্টেম, এত চাপ, এত 400 পাতা 200 পাতার বই, সেগুলো পড়ে উদ্ধার করা যাবে না, চলো এআই এটা দিয়ে একটা সামারি বের করে নিই। এবং যেই এই বইয়ের প্রতি আমরা বিমুখ হয়ে যাচ্ছি, এআই এর প্রতি চলে যাচ্ছি, আমাদের এই সুচিন্তন মনোভাবটা চলে যাচ্ছে। আমরা কিন্তু ভাবতে ভুলে যাচ্ছি, আমরা কল্পনা করতে ভুলে যাচ্ছি, আমাদের জ্ঞানের বিকাশ কোথাও গিয়ে ব্যাহত হচ্ছে। আর একটা বিষয়, যখন আমরা কোনো কিছু আগে আটকাতাম পড়ার বিষয়, আমরা যেতাম শিক্ষকদের কাছে, একটা উষ্ণ সম্পর্ক ছিল আমাদের মধ্যে। এই সম্পর্কটা কোথাও গিয়ে ব্যাহত হচ্ছে, আমরা এখন চলে যাচ্ছি এআই এর কাছে। এবং আমার মনে হয় শিক্ষকরাই বুঝতে পারেন একটা ছাত্রের পোটেনশিয়ালিটি কী, এবং সেটা তার বাবা মার কাছ থেকেও বেশি বুঝতে পারেন। এটা আমি আমার নিজের জীবন থেকে বলবো। আমি কি করতে পারি আমার ম্যামরা সব থেকে বেশি ভালো জানে, আমি নিজেও জানি না। এই পোটেনশিয়ালিটিতেও কিন্তু আঘাত আসবে। এবং বলবো এখানে দোষ, মানে অনেকে বলতেই পারে যে এআই এর ব্যবহারটা কীভাবে করছে সেটা মানুষের উপর নির্ভর। মোবাইলের ব্যবহার আমরা কীভাবে করছি, মানুষ নির্ভর করছে না সেটাতে কি ক্ষতি হচ্ছে। আজকে আমাদের কাছে, আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হচ্ছে আমরা মোবাইল যেন আমাদের এই নেশাটা আমরা ছাড়াতে পারি। কি বিধ্বংসী একটা ব্যবহার আমরা যন্ত্রের উপর করছি। অর্থাৎ যতটা আমরা যন্ত্র নির্ভর হচ্ছি, এর যে আবিষ্কারক ইনভেন্টার হিন্টন, ডক্টর হিন্টন, তিনি বলেছেন, তিনি এমনকি নিজে রিজাইন দিয়েছেন গুগল থেকে এটা বলে, পরবর্তীকালে ভবিষ্যতে সত্য মিথ্যা এর পার্থক্যটাই চলে যাবে।
এবং মানুষের যে তথ্য ধারণ ক্ষমতা তার থেকে এআই তার তথ্য ধারণ ক্ষমতা বাড়িয়ে ফেলছে, কারণ সে বিভিন্ন জায়গা থেকে তথ্যগুলোকে অ্যাসিমিলেট করতে পারে, বিভিন্ন সাইটের তথ্য তার কাছে একসঙ্গে আসতে পারে, সেই ক্ষমতা তার রয়েছে। এবং যত এটা হবে মানুষের ধ্বংস তত ত্বরান্বিত হবে। এবং এখানে যে ব্যবহার কি ভুল কি ঠিক এর নিরিখে না গিয়ে বলবো সভ্যতার একটা অনেক বড় ক্ষতি হচ্ছে। কি হচ্ছে, আমরা মানুষ সমাজবদ্ধ জীব, আমরা এখন এতটাই যন্ত্র নির্ভর হয়ে পড়েছি, কেউ কারোর সাথে বিষয় নিয়ে চর্চাই করছে। এবং এবং যার ফলে আমাদের এই বিচ্ছিন্নতা যেটা তৈরি হচ্ছে, আমরা ক্রমে একটা নিজের একটা দ্বীপে তৈরি হয়েছে, মানে একটা নিজেকে একটা আইল্যান্ডের মতন করে নিচ্ছি, আর একটা বিচ্ছিন্ন দ্বীপ। এই বিচ্ছিন্নতা কিন্তু এআই কোনোদিনও দূর করতে পারবে না। বাহ, ভেরি ওয়েল ডান। নমস্কার, আমি শ্রীমিতা রয়। আমি এই সভার মতের বিপক্ষে কথা বলবো। আমার বিপক্ষীয় বন্ধু এআই আসার ফলে কৃষি নির্ভর জীবিকা ঠিক কতটা লাভজনক হবে তা নিয়ে একটু আশঙ্কাতেই আছেন। শুধুমাত্র মাটির কন্ডিশন দেখে কোন শস্য চাষ করা ঠিক কতটা লাভজনক হবে তা নয়, কৃষির জন্য কিন্তু আবহাওয়ার পূর্বাভাসটাও জানাটা খুব দরকার। আর সেক্ষেত্রে এআই আমাদের খুব ভালোভাবে এবং নির্ভুলভাবেই সাহায্য করবে। তাছাড়া প্রত্যেক বছর প্রচুর পরিমাণে যে ফসল নষ্ট হচ্ছে তার কারণ কিন্তু কৃষকরা বুঝতে পারে না যে এই ঋতুতে বা কোন সময় কোন ফসলের চাহিদা ঠিক কতটা হতে পারে। সেক্ষেত্রেও আমরা এআই এর কাছ থেকে যথেষ্ট সাহায্য পাবো। তাই আশা করাই যায় যে এআই এর একটা পজিটিভ ইম্প্যাক্টই পড়বে কৃষির ক্ষেত্রে। তাছাড়া যদি জবের ক্ষেত্রে আসা যায়, একটু ইতিহাস ঘাঁটলেই দেখা যায় যে যখনই কোনো নতুন টেকনোলজি এসেছে জব মার্কেটে তার একটা প্রভাব পড়েছে, কিন্তু তা বলে তো প্রযুক্তিগত দিক থেকে পিছিয়ে আসাটা কোনো সমাধান হতে পারে না। আমাদের প্রযুক্তিগত দিক থেকে এগোনোটাই লক্ষ্য। পুরনো চাকরি যেমন চলে যাবে তার পাশাপাশি নতুন চাকরিও অনেক আসবে। তাই এআই কখনো জব কিলার নয়, রাদার জব ক্যাটেগরি কিলার। এআইকে এআই আসার জন্য এমন অনেক এমপ্লয়ির দরকার হবে যারা এআইকে ভালোভাবে সঠিক ইনফরমেশন দিতে পারবে, ক্রিয়েটিভ কিছু ইনফরমেশন দিতে পারবে। তাই এরকম অনেক চাকরির দিক খুলে যাবে, তবে তার বেশিরভাগটাই হবে কিন্তু এআই স্কিল বেসড। তার জন্য এআই কখনো কারোর চাকরি খাবে না। যদি চাকরি খেতে পারে তাহলে একজন মানুষই খাবে, এবং এআই স্কিল বেসড মানুষ যারা এআই স্কিল বেশি ভালোভাবে রপ্ত করতে পারবে। তো এই ধারণা একেবারেই ভুল যে এআই মানুষের জব খেয়ে নেবে, এটা কখনোই হবে না। তাছাড়া যে সম্ভাবনার কথা উঠে আসছে সেটা মানুষের প্রিভেসি নষ্ট করা হোক বা এডুকেশনাল দিক থেকে স্টুডেন্টদের চিটিং করা হোক বা আরও নানা কিছু, আমার মনে হয় এই সবটা হচ্ছে কারণ আমরা অনেকেই এআই সম্বন্ধে ঠিক ততটা অবগত নই। যদি আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে একটু সচেতন হই তাহলে এই আশঙ্কা অনেকটাই হয়তো কেটে যাবে। আমরা সমাজবদ্ধ জীব। আর উনি যেটা বললেন আমাদের বিপক্ষীয় বন্ধু যে টিচার স্টুডেন্ট সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এআই তো ঠিক প্রপার হিউম্যান রিপ্লেসমেন্ট নয়, আমরা ওটা একটা টুল, আমরা ওটাকে ওই হিসেবেই দেখতে পারি। আর আমাদের আত্মীয় বা সামাজিক যে সম্পর্ক সেটাকে আমরা ওই হিসেবেই ট্রিট করতে পারি। তাতে আশা করি কোনো অসুবিধা হবে না। প্রযুক্তিগত দিক থেকে এগিয়ে যাওয়াই আমাদের সভ্যতার স্বপ্ন, পিছিয়ে পড়া নয় বা পুরনো ভাবনাকে আঁকড়ে বাঁচা নয়। তাই এআই এই নতুন ভাবনার সাথে হাত মিলিয়ে স্বপ্ন দেখাই যায় এক উন্নততর জীবনযাপনের। আমার এটাই মনে হয়। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খুব ভালো, ওয়েল স্পোকেন, ভেরি ওয়েল স্পোকেন। তো অ্যাটলিস্ট আমার মনে হয়েছে যে তোমরা চারজনেই তোমাদের খুব শর্ট সময়, সংক্ষিপ্ত সময়, ইউ হ্যাভ গিভেন আ ভেরি গুড পার্সপেক্টিভ, রাইট? আর এটাকে ধরো আমাদের আরেকটু ইমপ্রুভ করার উপায় থাকতো, যেখানে আমরা হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা ধরে কেবল এই ডিবেটটা করছি, তখন ইট ইজ নট পসিবল ইন দিস সেটিং। আমরা একটা তাড়াহুড়ো করে 3 মিনিট করে করলাম, তখন তোমরা হয়তো আরও পয়েন্ট টু পয়েন্ট রিবার্টাল করতে পারতে।
যেমন তুমি একটা পয়েন্টে রিভার্ট করেছো যে আমাদের যত ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসছে, যত প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন থেকে মানুষের কায়িক শ্রম কমেছে এটসেট্রা। আবার অন্যদিকে সে বলতে পারতো যে উইথ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মধ্যবিত্ত মানুষ আরো ভালো করে বেঁচেছে। হ্যাঁ, প্রি টেকনোলজি মধ্যবিত্ত মানুষ বলে কিছু ছিল না, রাজারা ছিল আর গরিব গুরব ছিল। সো দ্য হোল মিডল ক্লাস লাইফ এডুকেশন in some ways is an attribute of technology. Very good point. তোমরা টেকনোলজি নিয়ে যেরকম কথাগুলো বলেছো, আর একটা পয়েন্ট হয়তো এখানে পয়েন্ট টু পয়েন্ট রিবার্টালে আসতে পারতো যে এআই মেক্স ওয়ান হেল অফ আ মিস্টেকস। হ্যাঁ, যত আমরা ডিপ নিউরোনাল নেটওয়ার্কের কথা বলি, কনভলিউটেড সিএনএন সিস্টেমস লার্নিং এর কথা বলি, এআই মারাত্মক ভুল করে, মানুষ ভুল করে, এআইকে বলে এআই হ্যালুসিনেটস। হ্যাঁ, তো এআই প্রচণ্ড ভুল করে, এবং যে কারণে অনেক রিসার্চ অর্গানাইজেশনরা এআই থেকে এখন বেরিয়ে আসছে। এআই আমার মতো 1+2+3 করে যোগ করতে পারে না, এআই প্যাটার্ন রেকগনাইজ করে। তো দিস ইজ ভেরি গুড। তোমরা যে একে অপরের সঙ্গে একটা রেলেভেন্স নিয়ে কথাবার্তা বললে, আই থিঙ্ক দিস ওয়াজ এক্সট্রিমলি গুড। মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস ওয়ার কাভার্ড। এটাকেই যখন আমরা একটু সময়ের দিক দিয়ে বিস্তৃত করব, তখন আরও এর মধ্যে একটু স্পন্টেনিয়াস কন্টেন্ট ওয়াইজ রিবার্টাল আসবে। তুমি হিন্টনের কথা বললে, আই এম এভার সো হ্যাপি ইউ মেনশন হিন্টন। হিন্টন গুগল থেকে রিজাইন করেছিল তার মানে এর বিবেকের জন্য নয়। ঠিক যেমন অমর্ত্য সেন হার্ভার্ড ছেড়েছিলেন নোবেল প্রাইজ পাবেন বলে, হিন্টন গুগল ছেড়েছিলেন নোবেল প্রাইজ পাবেন বলে। কারণ গুগলে চাকরিরত অবস্থায় কেউ নোবেল প্রাইজ পেত না। সো হি হ্যাড টু গো টু ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া অ্যান্ড দেন গেট দ্য নোবেল প্রাইজ। আর সব থেকে বেশি আপসেট হয়ে গেছে হচ্ছে ফিজিসিস্টরা। আমি জানি না তোমরা খেয়াল করো কিনা, যে বছরের নোবেল প্রাইজ ইন ফিজিক্স দেওয়া হচ্ছে এআইকে, অ্যান্ড নো ফিজিসিস্ট অ্যাকসেপ্ট দ্য পয়েন্ট, তারা মনে করে এআই ইজ নট ফিজিক্স। তো যাই হোক, বিতর্ক থাকবেই। থ্যাংক ইউ ফর দ্য টাইম, ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল সেশন। আর নিজেদের মধ্যে এই কথাগুলোকে চালিয়ে রাখবে, কারণ দ্য ব্রেন হ্যাজ টু ওয়ার্ক। থ্যাংক ইউ, ব্রততি, ইন্ডেটেড টু ইউ ফর দ্য অপরচুনিটি। থ্যাংক ইউ।